আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উত্তরা থেকে গ্রেপ্তার সাবেক সিএসি নুরুল হুদা। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচন করার দায়ে শেখ হাসিনা, সাবেক 3 সিএসি ও কমিশনারদের বিরুদ্ধে বিএনপির মামলা। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির আবেদন। শাপলা প্রতীক চায় দলটি। নিবন্ধন চেয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ সহ 49টি দল। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সবাই একমত হলেও দ্বিমত বিএনপি সহ 3 দল। চলতি সপ্তাহে অমীমাংসিত বিষয়ে সিদ্ধান্ত, আলী রিয়াজ। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। 40 ভাগ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের বাজেট। এবং ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। মার্কিন হামলার নিন্দা বিশ্বজুড়ে। কাল পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে উত্তরা 5 নম্বর সেক্টরের বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, কিছু সংখ্যক মানুষ তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। KM নুরুল হুদাকে আটকের একটি ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় একদল মানুষ তার বাসায় গিয়ে তাকে ঘিরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আজকে যে স্বৈরাচার পতন করতে গিয়ে শত শত ছাত্র জনতা হত্যা হয়েছে, এই স্বৈরাচারের স্রষ্টা হয়েছে উনি। ওনার দিনের ভোট রাতের কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পরে উত্তরা পশ্চিম থানা তাকে হেফাজতে নেয়। সেখান থেকে রাতে নুরুল হুদাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় ডিবি অফিসে। রোববার দুপুরে ডিএমপির শেরেবাংলানগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এর কয়েক ঘণ্টা পর নুরুল হুদা মবের শিকার হন। KM নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদের বিতর্কিত ও প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করেছে বিএনপি। একই সঙ্গে 2014, 2018 ও 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন জানিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আবেদনটি সিএসি AMM নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে প্রতিনিধি দলটি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। 2014, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচন ছিল নানা কারণে আলোচিত, বিতর্কিত ও অভিনব। বিএনপি সহ প্রায় সকল বিরোধী দলের বর্জনের মধ্যে হওয়া দশম জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 আসনে বিজয়ী আওয়ামী লীগ। 30 ডিসেম্বর 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিএনপি মাত্র 7টি আসনে জয় পায়। বিএনপি সহ মিত্ররা সেই নির্বাচনকে নিশিরাতের নির্বাচন হিসেবে অভিহিত করে। আর সবশেষ 2024 সালের 7 জানুয়ারি বিরোধী দলবিহীন ভোটে আওয়ামী লীগ ডামি প্রার্থী দিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। এবার এসব নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন করেছে বিএনপি। দলটি নির্বাহী কমিটির সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন ভবনে এসে নাসির উদ্দিন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। গ্রামে গঞ্জে গিয়ে, শহরে গিয়ে, ওয়ার্ডে গিয়ে নেতা কর্মী সমর্থকদেরকে বাড়ি বাড়ি গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্য
গ্রেপ্তার, নির্যাতন, রিমান্ডে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে এবং বিভিন্ন জায়গায় অপহরণ করে গুম করে রেখে তারা একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গিয়ে গণ আন্দোলনে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দশম, একাদশ ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল, সাবেক সচিব সহ 24 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বিএনপি প্রতিনিধি দল। এ সময় তারা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করা বিতর্কিত কর্মকর্তাদের এতে আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহ অন্যান্য লোকজনকে মোট 24 জনের নাম উল্লেখ করে অভিযুক্ত করে তারা একটা এজাহার দায়ের করে, সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে আইনের শাসন না থাকায় এতদিন মামলা করা সম্ভব হয়নি। বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিস্টের সময় মামলা করার কোনো সুযোগ ছিল, এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। গত 16 জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। দল নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি NCP, আর দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল, কলম অথবা মোবাইল ফোন চেয়েছে দলটি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির প্রতিনিধিরা বর্তমান কমিশনের অধীনে আবেদন জমা দিলেও ইসি পুনর্গঠনের দাবি জানান। এদিকে নিবন্ধন চেয়ে আবেদন করেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ। আবেদনপত্র জমার শেষ দিনে ইসিতে অন্তত 49টি আবেদন জমা পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে ইসিতে আসে জাতীয় নাগরিক পার্টি NCP। 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটি আত্মপ্রকাশের 4 মাসের মধ্যেই নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা। আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন NCPর শীর্ষ নেতারা। জানান, গঠনতন্ত্র প্রস্তুত সহ 30 জেলা, 120 উপজেলা ও 2টি মহানগর কমিটি গঠন করা হয়েছে। আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো, নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে NCPর শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। NCPর নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে, বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে। আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে। জাতীয় প্রতীকের একটা কথা এসেছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। নিবন্ধনের শেষ দিনে নতুন দলগুলোর পদচারণায় ব্যস্ততা বাড়ে নির্বাচন কমিশন ভবনে। উৎসাহ উদ্দীপনার সাথে নিবন্ধনপত্র জমা দেন তারা। বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। আমরা বাংলাদেশের রাজনীতিতে এন্টারপ্রেনারশিপ, একটা গুণগত পরিবর্তনের জন্য সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষদেরকে সংগঠিত করার চেষ্টা করছি। আমরা সারা বাংলাদেশেই ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন জায়গায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ড পর্যায়ে আমরা আমাদের কমিটি, অফিস এবং রাজনৈতিক তৎপরতা চালু করতে পারবো ইনশাল্লাহ। নতুন দলের নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করেছে ইসি। নির্বাচন কমিশনের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী আমরা সমস্ত কিছু জমা দিয়েছি। আমাদের স্পষ্ট বক্তব্য যে নিবন্ধন পদ্ধতি যে রয়েছে, এই নিবন্ধন পদ্ধতি সহজ করতে হবে। আমরা জনগণকে দেখাতে চাই ক্ষমতার বাইরে থেকেও আমাদের সীমিত অর্থ এবং সীমিত সামর্থ্যের
দিয়েও জনগণের পাশে দাঁড়ানো যায়। দ্যাটস আওয়ার এইম। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত ইসলামী। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উচ্চ আদালতের নির্দেশে এ পর্যন্ত ইসি থেকে নিবন্ধন পেয়েছে 6টি দল। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে আওয়ামী লীগের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপি সহ 3টি দল ছাড়া সবাই এ বিষয়ে একমত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, প্রস্তাবের অনেক বিষয়ই রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত একমত হতে পারেনি। সবাই ছাড় দিলে দ্রুত জুলাই সনদ তৈরি করা সম্ভব বলে আশা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে ঐকমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার। প্রথম পর্বের অসমাপ্ত আলোচনা দ্বিতীয় পর্যায়ের পঞ্চম বৈঠকেও এক বিন্দুতে মিলতে পারেনি সবাই। ফরেন সার্ভিস একাডেমিতে বিরতি দিয়ে 5 ঘন্টার আলোচনা করে প্রায় 30টি রাজনৈতিক দল। প্রথম ধাপে বেশি গুরুত্ব পায় কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর থাকার বিষয়টি। এতে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সহ 3টি দলের ভিন্ন মত রয়েছে। 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে এনসিসি গঠনের প্রশ্নযুক্ত, উচ্চকক্ষ কিভাবে তৈরি হবে সেই প্রশ্নযুক্ত। এই সমস্ত বিবেচনার কারণে তারা বলছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নটি ওই আলোচনাগুলি সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আলোচনার সময় তারা আবার এটা উপস্থাপন করবেন। বিএনপি বলছে, জীবদ্দশায় প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করতে হলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং সংসদে উচ্চকক্ষের বিষয়টিও একই সাথে আলোচনা করতে হবে। জীবদ্দশায় 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারে না। এই যদি ঐকমত্য যদি সৃষ্টি হয়, তখন তার সাথে আমার দলে আলোচনা করতে হবে। আমাকে এনসিসির অথরিটি হিসেবে থাকবে কি থাকবে না সেটা আমাদের আপত্তি আছে। এনসিসির তখন আর প্রয়োজন নেই। তারপরে উচ্চকক্ষে কিভাবে সেটা নির্ধারিত হবে, উচ্চকক্ষের পাওয়ার এন্ড ফাংশন কি হবে, সেটাও এখানকার সাথে রিলেটেড। তবে মেয়াদ বা বার নিয়ে বিতর্কে আটকে না থেকে কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। আমাদের মূল উদ্দেশ্য দুইটা, কিন্তু একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা, টাইমকে লিমিট করা, যাতে স্ট্যান্ড না হয়ে যায়, আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা। আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে। এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনাগুলো করছি এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষমতা থেকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে। এছাড়া সংবিধানের মূলনীতি নিয়েও দীর্ঘ আলোচনা হয় বৈঠকে। এতেও মতপার্থক্য দূর হয়নি। জাতি আমাদের কাছে অনেক বেশি আশা করে, সেটা আমি এখনো হতাশা ব্যক্ত করতে চাই না। আমি এখনো আহ্বান করব, আমরা যেন মিনিমাম ইস্যুগুলোতে একমত হয়ে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। আগামী বুধবারে এই বিষয়ে যতটুকু আলোচনা হয়েছে তার একটি সারসংক্ষেপ এবং প্রস্তাব আকারে ঐকমত্য কমিশন আবার উপস্থাপন করবে। তার ভিত্তিতে আবার নতুন করে আলোচনা হবে। ঐকমত্যের জন্য সব দলকে ন্যূনতম ছাড় দেওয়ার কথা বলেন বেশিরভাগ রাজনীতিক। কমিশনের দ্বারা আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 2 দিন বিরতির পর আজকে সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তা কোনোভাবেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না বলে মনে করে বিএনপি। সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ওপর নতুন করে মার্কিন শুল্ক নীতি নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় বাংলাদেশের মানুষের মতো বন্ধুপ্রতিম দেশগুলো স্বস্তি প্রকাশ করছে। আগামী 1 মাসের মধ্যে সংলাপ ও জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলেও আশা করেন বিএনপির এই নেতা। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ
মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি। কারণ সবারই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে, এটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কিভাবে কাজ করবে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াটা সকলের জন্য সিদ্ধান্ত নিতে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, কর্মকাণ্ড কি হবে, সেই সিদ্ধান্ত নিতে এটা অনেক সহজ হয়ে যায়। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং 40% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেট। প্রকল্প না বাড়লেও আসছে বছরে সামাজিক সুরক্ষার আওতায় নতুন করে আরও 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিচালন ব্যয় রাখা হয়েছে 5,60,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 5.5 ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। খরচ কমছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইসিটি, সম্পত্তি হস্তান্তর, পেট্রোলিয়াম, সৌর বিদ্যুতের যন্ত্রাংশ, হার্টের রিং এবং চোখের লেন্সের। শারফুল আলমের রিপোর্ট। সকল স্তরের বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে। সংসদ না থাকায় 2 জন টেলিভিশন ভাষণের মাধ্যমে দেশের 54তম বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা। 9 কার্য দিবসের পর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল ও কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের বাজেট। সেখানে সামাজিক সুরক্ষা খাতে 81,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা বাড়িয়ে 91,000 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, কঠিন সময়ে বাজেট অর্থায়ন চ্যালেঞ্জের, তবে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকায় বিভিন্ন দাতা সংস্থা $2.3 বিলিয়ন ঋণ দিয়েছে। WTO-র একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি। 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ডটা, কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু মিসনোমার, এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি। এদিকে নতুন বাজেটে কমছে পাবলিক ট্রেডেড কোম্পানি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ, আইসিটি, সম্পত্তি স্থানান্তর, পেট্রোলিয়াম পণ্য আমদানি, সৌরশক্তি যন্ত্রাংশ আমদানি, টায়ারের কাঁচামাল, রিসাইকেল পণ্য, কলম, বিউটি পার্লারের ভাড়া, হার্টের রিং ও চোখের লেন্সের আমদানি ব্যয় কমছে। পেট্রোলিয়াম পণ্য আসে, এখানে আমরা গত 2 তারিখে প্রস্তাব করেছিলাম যে অ্যাডভান্স ট্যাক্স, যেটাকে ভ্যাট আমরা যেটা বলি, সেটা 7.5% করার জন্য আমরা এটাকে কমিয়ে 2% করার প্রস্তাব করেছি। তাতে যেটা হবে পেট্রোলিয়াম প্রাইসটা একটু রিজনেবল থাকবে, সেই রেটটা আমরা কমিয়েছি। যেটা 10% ডিউটি ছিল, আমরা এইটাকে এখন প্রস্তাব করছি 6%, আর যেটা 5% ডিউটি ছিল সেটাকে আমরা 3% প্রস্তাব করেছি। এর আগে প্রধান উপদেষ্টার বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের প্রস্তাব উপস্থাপন করেন। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করলে তা অনুমোদন করা হয়। 2 থেকে 3 কার্য দিবসের মধ্যেই অধ্যাদেশটি সংশোধনের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে নতুন বাজেট। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেট গতানুগতিক। এতে রাজস্ব আদায়, কর কাঠামোর পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে প্রস্তাবিত বাজেট। তরিক ইসলামের রিপোর্ট। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় সিপিডি বাজেট সংলাপ 2025। সংলাপে অংশ নেয় অর্থনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও সুধীজনরা। সংলাপে ব্যবসায়ী নেতারা বলেন, চলমান বাজেট ব্যবসা বান্ধব নয়, তুলে ধরেন নানান অসঙ্গতি। ফিলোসফিতে দ্য বাজেট ইজ ভেরি মিউটেড। বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না, ফিলোসফি দিচ্ছে না। স্ট্রাকচারে দ্য বাজেট ইজ বোরিং, দের ইজ নাথিং নিউ, দের ইজ নো ডিপার্চার ফ্রম ট্রেডিশন। আর অ্যাপ্রোচে দ্য বাজেট ইজ নট স্মার্ট। 30,000 কোটি টাকা ছিল গত বছরের গ্যাস এন্ড এনার্জির
বাজেট সেটাকে কমিয়ে নিয়ে আসছেন 22,500। তার মানে কি আপনি আমাকে বিদ্যুৎ কম দিবেন, গ্যাস কম দিবেন, ইন্ডাস্ট্রি স্লো ডাউন করে দেবো আমরা? এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। আমাদের ধারণা ছিল এবার মনে হয় একটা বাজেট আসবে এবং এই বাজেটে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে কিভাবে আমরা এটা উতরাবো, কেমনে এটা করবো, এটা একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা থাকবে। প্রস্তাবিত বাজেট জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটা যে বাপের দেশ না, এটা যে আমার রাষ্ট্র, এটা আমাদের সবার। উই অল বিলং টু দ্য নিউ স্টেট, নিউ রিপাবলিক। সেটা এই বাজেটে আমি দেখি নাই। এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসি গুলো বহন করতে হবে, এরা কি নতুন কিছু দিতে পারতো না? এই সময় সিপিডির পক্ষ থেকে বলা হয় ঘাটতির কারণেই বাস্তবায়ন হয় না বাজেট। দাবি জানান কর কাঠামোর পরিবর্তনের। বাজেটে যেই ধরনের বরাদ্দই দেওয়া হোক না কোনো, বাস্তবায়নটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু এইরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না। বাজেট বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিতে মধ্যমেয়াদী বাজেট পর্যালোচনার দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের চেতনায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ হতে বলে জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বক্তব্য রাখেন। অফিস চালানো how the judiciary was co-opted to empower state machinery rather than limit it, how it was used to circumvent checks and balances, and how it was weaponized to clamp down on dissent. All of these have led us to this particular moment today, necessitating reform so that the judiciary can reclaim its independence. The Supreme Judicial Council has been made fully operational, ensuring judicial accountability and independence. ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নগ্ন হামলার নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে পুরো বিশ্ব। এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে চীন ও রাশিয়া। তবে চলমান অস্থিরতা কমাতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। ইরান বলছে মার্কিন হামলা আলোচনায় ফেরার কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। বিস্তারিত ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদনে। শনিবার রাতে অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন B-2 বোমারু বিমান থেকে একের পর এক শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয় ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনায়। এক সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাকে জোরালো করল। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য, চীন, জাপান, রাশিয়া সহ বিভিন্ন দেশ। এ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত হবার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনৈতিক সমাধান খোঁজার কথাই বলছেন বিশ্ব নেতারা। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর উপর জোর দিচ্ছি আমরা। মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে। একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা যুক্তরাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানায়, যে যুক্তি দেয়া হোক না কেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। সোমবার এই বৈঠক হবার কথা রয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগুচি বলেন, কৌশলগত অংশীদারত্ব থেকে ইরান ও রাশিয়া পরস্পরের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে। এ সময় তিনি অভিযোগ করেন, আলোচনায় ফেরার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সম্পর্কের জন্য দরজা সর্বদা খোলা রাখা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে সে অবস্থা নেই।
আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের মধ্যে রয়েছে এবং আমাদের নিজেদের প্রতিরক্ষার বৈধ অধিকার অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হবে। যতক্ষণ এটি জরুরি ও প্রয়োজনীয় ততক্ষণ আমরা তা করব। এদিকে ইরানে মার্কিন হামলার পর সকালে বেন গুরিয়ন বিমানবন্দর সহ তেল আবিব, কারমেল, হাইফা উত্তরাঞ্চল সহ ইসরায়েলের 10টি স্থানে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় 11 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা MDM। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA প্রধানকে চিঠি দিয়ে তদন্তের দাবি জানিয়েছে ইরান। সোমবার সংস্থার বোর্ড অব গভর্নররা জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজের হল ও ক্লাসরুমের ভগ্নদশা পরিদর্শন না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রশাসন নির্দেশনা দিলেও হল ত্যাগ না করে উল্টো অন্য ভবন ও ব্লকে শিফট হচ্ছেন তারা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের হল ত্যাগের সিদ্ধান্ত হঠকারী। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ছাড়বেন না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাইরে থেকে তাকালে মনে হবে শক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি ভবন, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের 4র্থ তলার প্রতিটি রুম যেন এক একটি মৃত্যুকূপ। একটি রুমে 4 জন মেডিকেল শিক্ষার্থীর সিট, এর মধ্যে রুমের উপরের অংশ থেকে খসে পড়ছে চুন সুরকি, আবার রুমের জানালার গ্লাসও ভাঙা। গেল মে মাসে এই রুমেই একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। ধ্বংসের দ্বারপ্রান্তে ভবনের কলাম ও ভীমগুলো। এমন অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন কলেজ বন্ধ ঘোষণা করে। নির্দেশনা দেওয়া হয় হল ত্যাগের। তবে পরিত্যক্ত ভবনের শিক্ষার্থীরা হল ত্যাগ না করে উল্টো অন্য রুমে উঠছেন। শিক্ষার্থীরা বলছেন হল ত্যাগের সিদ্ধান্ত হঠকারী, এতে পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমাদের অ্যানাটমি মিউজিয়ামে যে 20 মে ছাদ ভেঙে পড়ে, তারপর আবার 26 মে আমাদের হলে বাথরুমের ছাদ ভেঙে পড়ে, তখনই আমরা দিয়েছিলাম ক্লাস অফ করে আমরা একাডেমিক শাটডাউনে চলে যাই। কিন্তু দেখা গেছে তখনও কিন্তু হল খালি ছিল, তো তখনও কিন্তু কোনো ধরনের অগ্রগতি এখানে দেখা যায়নি। আমরা যখন হল ছেড়ে দেব, আমাদের আন্দোলনটা একদম স্টপ হয়ে যাবে, তখন তারা আবার গাছাড়া। এই জন্য তারা একটা টোটালি বলা যায় যে একটা ওরকমই নির্দেশনা দিয়েছে যাতে আমাদের এই পুরা যে আন্দোলন যৌক্তিক দাবি সেটা যাতে তারা দমিয়ে রাখতে পারে। এদিকে কলেজের অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান হল ত্যাগ নয়, 24 ঘন্টার মধ্যে দায়িত্বশীলরা হল পরিদর্শন করে ছাত্রদের সাথে বৈঠক করবেন, অন্যথায় কঠোর আন্দোলন করবেন তারা। আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব 4 তলা থেকে আমরা সরে যেতে পারি, এবং বাকি যে 1, 2, 3 তলা সেটা এখন 4 তলার মতন ঝুঁকিপূর্ণ। আপনারা যারা পরিদর্শন করেছেন 4 তলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বাকি ভবন, বাকি যে তালাগুলো রয়েছে সেগুলোতে আমরা সাময়িক সময়ের জন্য অবস্থান করতে পারবো। মিটিং এ আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে। আমরা হল ত্যাগ করছি না। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেন, পরিত্যক্ত হলে শিক্ষার্থীদের থাকতে দেয়া হবে না। শিক্ষকরা যে নিয়মে সিট বন্টন করবেন, শিক্ষার্থীরা তা মেনে নিলে একাডেমিক কার্যক্রম দ্রুতই শুরু হবে। আমার ঢাকা মেডিকেল কলেজে যে নতুন ব্যাচ আসার কথা, সেই ব্যাচ মিলে পুরা 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। রাজধানীর চাংখারপুলে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 29 জুন দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 4 আসামির পক্ষে ট্রাইব্যুনালের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার কাজ এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর মধ্য দিয়ে জুলাই আগস্টের প্রথম কোনো মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। এর আগে গত 23 জুন হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামিকে আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাইব্যুনাল। সেই বিজ্ঞপ্তিতে ইতিবাচক সাড়া না দেয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল
গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। সততা, নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। এ সময় বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে বিএন সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার লাভ করেন মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা। দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন মেহরাব হক তনি। আর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় মিডশিপম্যান এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট রাজীব দত্তকে দেওয়া হয় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক। নৌবাহিনীর 2022 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 ব্যাচের 8 জন ডিরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা আজ কমিশন লাভ করেন। এর মধ্যে 8 জন নারী ও 4 জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে, বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 36 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে জানানো হয় গত 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে শনাক্তের হার 5.80%। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5,598 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে 433 জন। এই বছর করোনায় মৃত্যু হয়েছে 16 জনের। মৃতদের মধ্যে 9 জন নারী ও 7 জন পুরুষ। এদিকে করোনা ভাইরাস শনাক্ত হবার পর থেকে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,515। বিমান বাহিনীতে উদ্বোধন করা হলো প্রভোস্ট সপ্তাহ 2025। বিমান বাহিনী সদর দপ্তরের প্যারেড গ্রাউন্ডে প্রভোস্ট সপ্তাহের উদ্বোধন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় প্রভোস্ট পেশার বিমান সেনাদের কর্তব্য পালনে ব্যক্তিগত শৃঙ্খলার আদর্শ স্থাপনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে ধৈর্য, বিচক্ষণতা ও নিঃস্বার্থ দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন, এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত মেলার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফম ফজলে রাব্বি। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়। পেনশন মেলায় ব্যাংক, বিমা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সেন্টার সহ 27টি স্টল অংশ নিয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইটালি ও ইউরোপের অস্ত্রের উৎপাদন ও বৃদ্ধির নীতির বিরুদ্ধে রোমের ঐতিহাসিক কলোজিয়ামের সামনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। যুদ্ধবিরোধী এই বিশাল জমায়েতে অংশগ্রহণকারীরা শান্তির পতাকা ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন। ইটালিকে নেটো থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। চিকিৎসা সেবা প্রদানকারী আন্তর্জাতিক এনজিও এমার্জেন্সি সহ মোট 400টিরও বেশি সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, 20 বছর ধরে সামরিক ব্যয় বাড়ানো হলেও প্রতিশ্রুত নিরাপত্তা তো হয়ইনি, বরং বর্তমানে বিশ্ব সর্বোচ্চ সংঘাতময় সময় পার করছে। ফলে
পুনঃ অস্ত্রসজ্জা একেবারেই অপ্রয়োজনীয় এবং বিশ্ব শান্তির জন্য বিপরীতমুখী উদ্যোগ বলে মত তাদের। একই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধেরও জোর দাবি তোলেন বিক্ষোভকারীরা। ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইউরোপীয় দেশগুলোর বাধা দেওয়া উচিত বলেও মনে করেন তারা। এবার খেলার খবর। সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঢাকায় প্রথম টেস্ট খেলা দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ। দীর্ঘ 25 বছরের পারফরম্যান্সে উত্থান পতনের গল্প থাকলেও রজত জয়ন্তীকে স্মরণীয় করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি। তেমনি এক আয়োজনের উদ্বোধন করে লিচু ও আমের রাজধানী রাজশাহীতে বড় ধরনের প্রতিযোগিতা আয়োজনের কথা জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরাগারমানের রিপোর্ট। 2000 সালের 26 জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে লাল সবুজের দলের 25 বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা, পেসার হান্ট সহ বিভিন্ন আনন্দ আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান উদ্বোধন শেষে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে রাজশাহীতেও বিভিন্ন ধরনের খেলা আয়োজনের আশ্বাস দেন বিসিবি সভাপতি। ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরো বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরো জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন। এই গ্রাউন্ডস দেখছেন যে এই গ্রাউন্ডসে এত সুন্দর আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজে উপচে পড়া ভিড় ছিল রাজশাহীতে, দর্শকের ঠাসা ছিল গ্যালারি। সেই থেকে রাজশাহীতে খেলা আয়োজনের দাবিও জোরালো হয়। তাই জাতীয় দলের খেলোয়াড় তৈরিতে কিভাবে রাজশাহীকে আরো সহায়তা করা যায় সেই আশ্বাসও দেন বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান। গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব, আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরো বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরো বেশি বেশি করে বাড়াবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। এই সময় বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান, গ্রাউন্ডস ফ্যাসিলিটিস আরো কিছুটা উন্নয়ন করা গেলে আগামী বছর থেকে বিপিএল এর ম্যাচও আয়োজন করা হবে রাজশাহীতে। পরাগারমান, এটিএন বাংলা। কোন সময় থেকে এখানে ম্যাক্স 60 ক্রিকেট লিগে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টি10 ফরম্যাটের 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশি তারকার খেলার কথা জানিয়েছে ম্যাক্স 60 ক্রিকেট কর্তৃপক্ষ। তবে সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি। আগামী 16 জুলাই কেম্যান আইল্যান্ডে শুরু হবে ম্যাক্স 60 টি10 টুর্নামেন্টের দ্বিতীয় আসর। 23 জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরা থেকে গ্রেপ্তার সাবেক সিইসি নুরুল হুদা। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচন করার দায়ে শেখ হাসিনা, সাবেক 3 সিইসি ও কমিশনারদের বিরুদ্ধে বিএনপির মামলা। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির আবেদন। সপ্তাহ প্রতীক চায় দলটি। নিবন্ধন চেয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ সহ 49টি দল। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সবাই একমত হলেও দ্বিমত বিএনপি সহ 3 দল। চলতি সপ্তাহে অমীমাংসিত বিষয় সিদ্ধান্ত, আলী রিয়াজ। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। 40 ভাগ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের বাজেট। এবং ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। মার্কিন হামলার নিন্দা বিশ্বজুড়ে। কাল পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।